একদিকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 52 বছরের বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে। আমাদের দেশে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, আমাদের দেশে আছে অবকাঠামোগত উন্নয়ন, হয়েছে মেট্রো রেল। এরপরেও আবার আমরা এমনটাও দেখতে পাচ্ছি বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্তদের তালিকাও বড় হচ্ছে, দুর্বৃত্তায়ন বাড়ছে, স্থবির হয়ে আছে দেশের সেই উন্নয়নমূলক অবকাঠামোগুলো, আন্দোলনের চাপে হোক বা যে কারণেই হোক। সবকিছু মিলিয়ে আসলে আমরা কেমন আছি, আপনি কেমন আছেন বাংলাদেশে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের দেশাম্প্রতিকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনিফা তন্নি। কেমন আছেন বাংলাদেশে, এই প্রশ্নের উত্তরের খোঁজে আজকে আমার সাথে স্টুডিওতে তিনজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন বেগম নাজমা আক্তার এমপি, সরকার দলীয় সংসদ সদস্য, আছেন দীপ আজাদ, মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এবং আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং দর্শক, আজকে আমাদের সাথে জুমে যুক্ত হবেন অ্যাডভোকেট এম.এ. আমিনুদ্দিন, অ্যাটর্নি জেনারেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যেই জায়গাটি নিয়ে আসলে আমরা শুরু করছিলাম, বাংলাদেশে ঠিক এই মুহূর্তে কেমন আছি আমরা, যেহেতু আমরা অনেক উন্নয়ন করতে পেরেছি, এরপরও আসলে আমরা দেখছি শিক্ষকরা আন্দোলন করছেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এবং সেই আন্দোলনে সমস্ত উন্নয়ন অবকাঠামো স্থবির হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা আমাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে। যদিও আদালত থেকে এক ধরনের আদেশ আসছে, এরপরেও আসলে আমরা দেখলাম ছাত্রছাত্রীরা সেই আদেশ এখনো মেনে নিতে নারাজ। আমি একটু শুরুতে অ্যাডভোকেট এম আমিনুদ্দিন আপনার সাথে সংযুক্ত হতে চাই। আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাকে দেশ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, আজকে আমরা দেখলাম আদালতে স্থিতাদেশ আসলো, এরপরেও যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী আছেন তারা বলেছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আগামীকাল আবারও বেলা 3:30 থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বাংলা ব্লকেডের কর্মসূচি দিয়েছেন। এই বিষয় নিয়ে একটু আপনার মতামত জানতে চাই। শিক্ষার্থীদের দাবি পূরণ হবার কোনো সুযোগ আসলে এই মুহূর্তে আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের যে দাবি ছিল কোটা পদ্ধতির বিষয়ে, সেই বিষয়টি আজকে আদালতে আমরা শুনানি করা হয়। আপনারা জানেন যে 2018 সালে সরকার কোটা পদ্ধতিটা বাতিল করে একটা প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপনটা চ্যালেঞ্জ করে মামলা ফাইল করা হয় হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগ ওই মামলাটা শুনানি অন্তে রুলটা অ্যাবসলিউট করে, অর্থাৎ সরকারের সেই প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করে দেন। এই বাতিল ঘোষণার বিরুদ্ধে আমরা সরকারের পক্ষ থেকে একটি সিভিল মিসেলিনিয়াস পিটিশন ফাইল করি এবং একটি পিটিশন ফাইল করা হয় ছাত্রদের পক্ষ থেকে। দুটো পিটিশনই আজকে শুনানি হয় এবং শুনানি অন্তে হাইকোর্টের সেই আদেশটি বিরুদ্ধে আমাদের যে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি আদেশে সাবজেক্ট ম্যাটারের উপর, অর্থাৎ যে বিষয়বস্তু নিয়ে মামলাটি হয়েছে, অর্থাৎ 2018 সালের যে বিজ্ঞপ্তি, সেটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। এবং একই সাথে হাইকোর্টের যে জাজমেন্টের কার্যকরিতা ওনারা বলছেন এখন কার্যকর হবে না বলে ওনারা বলে দিয়েছেন। কিন্তু এরপরে যখন ছাত্ররা যদি আন্দোলন করতে চান, তো সেই ক্ষেত্রে তো ওনাদের কোনো দাবি আর নাই, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক হবে। ওনাদের যৌক্তিক দাবি তো এখন আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। আদালত তো এখন ওটা যেই দাবিটা ওনারা করছিলেন, সেই দাবিটা তো আদালতের মাধ্যমে এখন স্থগিত হয়ে আসছে। অথবা এটা বলতে পারেন যে এটাকে আদালত বলেছেন এটাকে কার্যকর করা যাবে না। এরপরে ওনাদের কোনো দাবি না থাকা উচিত না, এবং ওটা থাকা আমি তো মনে করি সম্পূর্ণ অযৌক্তিক। এখন যদি ওনারা কিছু করেন, আমি বিশ্বাস করি যে ওনারা অন্য কারো উস্কানিতে পা দিয়ে এটা করছেন, যেটা ওনাদের কোনোভাবেই যৌক্তিক না। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি এর আগেও শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করবার কথা বলেছিলেন। বিশেষ করে আজকে যে রায় আসলো বা যে স্থিতাদেশ আমরা জানতে পারলাম, সেই বিষয়টি পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। সেই ধৈর্য কি আসলে ছাত্রছাত্রীরা ধারণ করতে পারলেন কিনা, কিংবা আবারও যে বাংলা ব্লকেটের কথা আমরা শুনছি, সেখানে আমি শুরুতে যেটি বলছিলাম, আমি প্রথম থেকে বলে আসছিলাম ছাত্রদেরকে আপনারা ধৈর্য ধরেন। আপনার কারণ আদালতের কাছে যখন আমরা গিয়েছি, আদালত তো নিশ্চয়ই এটা সুরাহা করবে, একটা আদেশ দিবেন। সেই আদেশটা যেই দিকে আসুক, না আসা পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন। পরবর্তীতে আপনারা তো আন্দোলন করতে পারেন সবসময়ই, কিন্তু আদালতের কাছে যখন আমরা গিয়েছি, আদালতের আদেশটা আপনারা শোনার চেষ্টা করেন, ওই পর্যন্ত ধৈর্যটা ধরেন। ওনারা ধৈর্য ধরেন নাই, ওনারা জনদুর্ভোগ সৃষ্টি করছেন। আজকে ওনারা যখন আদালত 11:30টার সময় এই আদেশটা দিল, তারপরে তো ওনাদের অবশ্যই এটা ওনাদের এই ধরনের দাবি দেওয়াটা বন্ধ করে ওনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছিল, কিন্তু তারা তা করেননি। সারাদিন ওনারা মানুষকে কষ্ট দিয়েছেন, জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। এটা কিন্তু ওনাদের সম্পূর্ণভাবে, এখন আমি বলবো, বেআইনি কাজ হচ্ছে। তো ওনাদেরকে আমি ছাত্রদেরকে অনুরোধ করছি, আপনারা আদালতের আদেশটা জেনেছেন, আপনারা আদালতের আদেশটা আগামীকালকে আপনারা দেখতে পাবেন। আপনার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখেন, আগামীকালকে এটা হয়তো ওয়েবসাইটে চলে আসবে। দেখে আপনারা এই ধরনের অযৌক্তিক যে আপনাদের যে আন্দোলন, সেইখান থেকে সরে আসেন। আর না হয়
আর না হয় দেখেন সুপ্রিম কোর্টের যে আদেশের বিরুদ্ধে ওনারা যান, তখন তো দেশের যে প্রচলিত আইনে ওনাদের তো তখন সেই প্রচলিত আইনটাই তখন সেখানে প্রযোজ্য হবে। জি, মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা একটু স্টুডিওতে আমাদের অতিথিদের সাথে যুক্ত হতে চাই। বেগম নাজমা আক্তার এমপি, যে কথাটি আসলে আমরা শুনলাম, যে আমরা যে আন্দোলনের কথা দেখেছি কিংবা আজকে যে স্থগিতাদেশ আসলো, এরপরে যেটি অ্যাটর্নি জেনারেল বলছিলেন, আসলে এরপরে আসলে আন্দোলনের যৌক্তিকতা অনেকাংশেই আসলে নেই। এরপরে আমরা দেখলাম পুরো ঢাকা শহর আজকে স্থবির হয়ে পড়েছিল এবং যথেষ্ট বেগ পেতে হয়েছে সাধারণ মানুষকে চলাচলে। সেই সাথে শুরুতে যেটি বলছিলাম, আসলে যে উন্নয়নের ধারা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে মেট্রো রেল এবং যেই ধরনের আসলে আমরা উন্নয়নের কথা বলছিলাম, অবকাঠামোগত সব কিছু আজকে কার্যত স্থবির হয়েছিল। তার মানে কি আসলে আমরা উন্নয়ন করেও সেটিকে কার্যকর রাখতে পারছি না? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রথমে অ্যাটর্নি জেনারেলের কথা শুনলাম। উনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, উনি ওনার বক্তব্য ক্লিয়ার করেছেন। ছাত্ররা তাদের যে দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে সেটি হচ্ছে একটা বিচারাধীন বিষয় নিয়ে। সেটা আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ সরকারের কাছে তাদের যে দাবি ছিল 2018 সালে, সরকার কিন্তু তাদের সেই দাবি পূরণ করেছে, বরঞ্চ তারা যেটা চেয়েছিল তার চেয়ে বেশি পূরণ করেছে আমি বলবো। তো সেই ক্ষেত্রে তো আমাদের ওই সময় আমাদের নারীদেরকে উপেক্ষিত করা হয়েছে, জেলা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে আপনার যারা ডিজেবল, তাদের সবাইকে ওই সময় উপেক্ষা করা হয়ে একতরফা একটা প্রজ্ঞাপন করে শুধুমাত্র ছাত্রদেরকেই খুশি করা হয়েছে। সরকার তো সেটা করেছিল, ঠিক আছে, তোমরা ইয়াং তরুণ সমাজ তোমরা চাচ্ছ, তোমাদেরকে আমরা এটাই করলাম। কিন্তু এখন যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে কোনো রিট করেন না, সেই রিটের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রথমে একটা জাজমেন্ট দিয়েছেন যে এটা যেটা করেছে সরকার, যে প্রজ্ঞাপন দিয়েছে সেটা সংবিধান বিরোধী, এটা এই প্রজ্ঞাপন দেওয়া যাবে না, এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। সেটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পুনরায় তারা আবার এটার জন্য শুনানির জন্য বলেছে, এবং এক পক্ষ হচ্ছে মুক্তিযুদ্ধের মানে কিছু সন্তানেরা, আর এক পক্ষ হচ্ছে রাষ্ট্রপক্ষ। তা আমরা তো ছাত্রদের যে দাবি, সেই দাবি নিয়েই তো রাষ্ট্রপক্ষ সরকার পক্ষ তাদের পক্ষে কথা বলছে কোর্টে। সেক্ষেত্রে তারা আজকে সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল, হয়তোবা কোর্টের কি আদেশ বা তারা হয়তো ভালো করে বুঝতে পারেনি, তারা জানতে চায় বুঝতে চায়, করেছে, সব ঠিক আছে। বাট ফার্দার যখন তারা আজকে কর্মসূচি ঘোষণা করলো, এটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে তাদের উদ্দেশ্য অন্য কিছু, যারা এই কর্মসূচি পালন করবে। কারণ যখন মহামান্য আদালত বলেছে যে এটি নিয়ে আবার শুনানি করে তারা একটা ত্রিপক্ষীয় শুনানি হবে, এখানে ছাত্র পক্ষেরও লোক থাকবে, সরকার পক্ষ থাকবে, আদালত থাকবে, এই ত্রিপক্ষীয় শুনানির মধ্য দিয়ে তখন একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি ছাত্রদের যে দাবি দেওয়া তাদের বিপক্ষে যেত, তখন তারা পুনরায় আবার আন্দোলন করতে পারতো না, বা সরকারকে বলতে পারতো যে এই রায় দিয়েছে, আমরা এই চাই, সরকার একটা কমিশন করে। এখন যেটা করছে এই আন্দোলন অনেকটা বাংলাদেশে মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, তাই না, মানুষের দুর্ভোগ, রোগীদের দুর্ভোগ, নারীদেরকে পদে পদে অপমান করা হচ্ছে, তারা হেঁটে যাবে কিভাবে, একটা অসুস্থ রোগীকেও তারা বিশ্বাস করছে না, গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, হেঁটে যেতে বাধ্য করছে। এই ধরনের আন্দোলন থেকে আমরা বেরিয়ে আসতে চাই। একটা নারী, একজন সম্মানীয় মানুষ যখন রাস্তাতে হাঁটে, তাকে যখন ছেলেরা ঘিরে ধরে ভুয়া বলে স্লোগান দেয়, এই ছেলেরা কখনো প্রকৃত স্টুডেন্ট হতে পারে না। এরা তাদের অনেক আন্দোলন আসলে আমরা দেখেছি বাংলাদেশে, সম্মান করতে হয়, তারা সেটা করতে পারতো। বাংলাদেশের ছাত্রদের আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। আমি মাঝে বলি সবাই করেনি, কিছু সংখ্যক করেছে। এই কিছু সংখ্যক মানেই এই কিছু সংখ্যক কিন্তু এর মধ্যে ঢুকে পড়েছে, এবং যারাই এটা গোলযোগ সৃষ্টি করে। দিবাজাত, আপনার কাছে আসতে চাই, যেই শিরোনাম আসলে আজকে আমরা নির্ধারণ করেছি, কেমন আছেন বাংলাদেশে, সেই প্রশ্নটি আপনাকে করতে চাই। কেমন আছেন বাংলাদেশে? অবশ্যই ভালো নেই আমরা। সাইফুল ভাই কি বলবেন আমি জানি না, নাজমা আপা কি বলবেন, বা তন্নি আপনি এবং দেশ টিভি দর্শক যারা দেখছেন তারা কি বলবেন জানি না, সবাইকে শুভেচ্ছা। এক কথা বলি যে আপনার ভালো নেই, কারণ আপনার যদি প্রথমেই বলি সেটি হচ্ছে যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে আপনার। আপনি যেরকম হরতাল করা মানে কর্মসূচি আপনার দেওয়ার অধিকার আছে, হরতাল পালন করার কর্মসূচির অধিকার যেমন আছে, অবরোধ দেওয়ার কর্মসূচির অধিকার যেমন আছে, অবরোধ পালন করার কর্মসূচি যেমন অধিকার আছে, তেমনি হরতাল না মানার, অবরোধ না মানার অধিকারও কিন্তু আরেকজনের আছে আপনার। আপনি আমার স্বাভাবিক কর্মকাণ্ড যদি বন্ধ করেন তাহলে আপনি আমার অধিকার ভঙ্গ করলেন। আমি আরেকটু পিছনে যেতে চাই, সেটা হচ্ছে যে কোটা, আমার অবস্থানটা হচ্ছে এরকম, আমি কোটা বাতিলের পক্ষে নই, আমি কোটা সংস্কারের পক্ষে আপনার।
জি। আমি মনে করি যে অবশ্যই প্রতিবন্ধীদের একটা কোটা থাকা উচিত। আমি মনে করি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি কোটা থাকা উচিত। আমি মনে করি যে নারীদের একটি কোটা থাকা উচিত। এখনও আমরা বলেছিলাম যে আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে ছিল যে 33% রাজনৈতিক দলে নারীদের এখন অংশগ্রহণ থাকতে হবে। আমরা কিন্তু পূরণ করতে পারিনি। বাংলাদেশের বয়স কিন্তু আজকে 52 বছর। বিশ্বের প্রায় সব দেশে কিন্তু কোটা পদ্ধতি আছে। আওয়ামী লীগের মতো দলও কিন্তু তার 33% বা 30% কিন্তু প্রতিনিধিত্ব করতে রাখতে পারেনি। তার মানে হচ্ছে আমাদের নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সহযোগিতা করতে হবে, সহযোগীর ভূমিকা পালন করতে হবে। আমাদের মুক্তিযোদ্ধাদের কোটা আমি রাখার পক্ষে। কীরকম আমি মনে করি, তবে আমার একটা আছে, আমার ব্যক্তিগতই হচ্ছে যে এটি 15% হতে পারে। টোটাল প্রতিবন্ধী, নারী, মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নারী জাতিগোষ্ঠী এই 4টা কোটা মিলিয়ে 15% হতে পারে, এটা 20% হতে পারে, এটা 25%, সর্বোচ্চ 25% হতে পারে। কিন্তু আমি কোটা রাখার পক্ষে। এটি মেধাভিত্তিক থাকবে 75-75% এবং মেধার বাইরে এই সব 4টি মিলিয়ে আর 20-25% থাকতে পারে সব কিছু মিলিয়ে। এটা হচ্ছে আমার অবস্থা। আজকে যখন আমি শুনি যে খুবই স্বাভাবিক একজন রোগীকে সেই মতিঝিল থেকে হেঁটে ধানমন্ডি যেতে হচ্ছে, তখন কিন্তু আমি মনে করি না যে আপনার অধিকার আদায়ের জন্য আপনি আরেকজনের অধিকার খর্ব করছেন। সেই সুযোগ নেই, সেই সুযোগটা কিন্তু কোনোভাবেই নেই। আমি কষ্ট পাই। আমি নাজমা আপাদের অবশ্যই আমি দায়ী করতে চাই। আপনাদের আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, কিন্তু একজনের জন্য আপনি মানছেন, একজনের মানছেন না। ছাত্ররা শান্তিপূর্ণ কর্মসূচি করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যের অধিকার ভঙ্গ করে নয়। আমি ছাত্রদের আন্দোলনের কর্মসূচিভাবে কোনোভাবেই বাধা দেওয়ার পক্ষে নাই, কিন্তু আপনি আমার রাস্তা আটকে রাখবেন। হ্যাঁ, আমার তো একটা অফিস আছে, আমাকে সেখানে দায়িত্ব পালন করতে হয়। আমার সহকর্মীরা কিন্তু আজকে সাইফুল ভাই যেতে পারেনি অফিসে, ঠিকমতো সংবাদটি ধরাতে পারেনি, অফিস থেকে বের হতে পারেনি, কিন্তু আপনি তো এই জায়গাটা আমাকে আটকাতে পারেন না। হ্যাঁ, আমরা যেটা বলছি সেটি হচ্ছে যে তারা তাদের কর্মসূচি পালন করুক, কিন্তু অন্যদের আপনার কষ্ট দিয়ে না, অন্যদের ভোগান্তি দিয়ে না। এই জায়গাটা হচ্ছে যে সেই জায়গাটা আপনি বলি, আমি কিন্তু একটু অবাক হয়েছি যে আপনারা একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে যেভাবে সতর্ক থাকেন আইন প্রয়োগকারী সংস্থা বা সরকার, কিন্তু ছাত্রদের কর্মসূচিতে যেভাবে একদম চুপ করে আছেন, এটিও কিন্তু আপনার কোনোভাবে গ্রহণ হয়তো ছাত্রছাত্রী বলেই হয়তো সরকার আসলে খানিকটা অপেক্ষা করছিলেন, হয়তো আমরা ভাবতে চাইছিলাম যে কোনো ধরনের আপনি রেল লাইন বন্ধ করে রাখছেন। রেল লাইনে শুধু তো আওয়ামী লীগ যাতায়াত করে না, রেল লাইনে শুধু বিএনপি যাতায়াত করে না, জাতীয় পার্টি যাতায়াত করে না। এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির বাইরেও কিন্তু একটা বড় রাজনৈতিক মানুষ আছেন যারা এদেশের নাগরিক। সেই নাগরিক অধিকার ভঙ্গ করা, খর্ব করার অধিকার কিন্তু আপনার নেই। প্রতিটি নাগরিককে আসলে দুর্ভোগ পোহাতে হলো। সাইফুল হক, আপনার কাছে যদি আসি, অ্যাটর্নি জেনারেল বলছিলেন যে আসলে যখন আমরা দেখলাম আদালত থেকে এক ধরনের স্থিতাদেশ আসলো, এর পরেও তারা কিন্তু পরবর্তী কার্যক্রমের কথা আমাদেরকে জানিয়েছেন। কোনো না কোনো ভাবে আসলে উস্কানির আমরা এক ধরনের সুযোগ দেখতে পাচ্ছি কি? আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত আলোচক বৃন্দ আর আপনার দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথম প্রশ্ন যে এ পর্যন্ত এখানে কোনো উস্কানির কোনো ঘটনা এ পর্যন্ত সরকার সমর্থকরা কেউ বলতে পারবে না, তথ্য প্রমাণ দিয়ে অথবা কোনো প্রচার মাধ্যম, এখানে কোনো উস্কানির কোনো বিষয় নেই। খুবই জনপ্রিয় দাবি, যে দাবি আমি বিশ্বাস করি আওয়ামী লীগেরও বিশাল অংশ যারা সত্যি সত্যি একটা মেধাভিত্তিক, যারা তাদের মূল্যায়ন চান, ভালো কর্মসংস্থান চান, তাদেরও একটা ব্যাপক নৈতিক, তাদেরও একটা সমর্থন আছে। ইতিমধ্যে এটা শুধু ছাত্র তরুণদের এই আন্দোলন, এটা মানুষের মন জয় করেছে। এটা মানুষের প্রাণের দাবি, মনের দাবি। এটা একটা সাধারণ একটা ঐক্যমতের প্রশ্ন। প্রশ্নটা যে কোটা বাতিল, এই কথাটা কেউ বলেনি। এটা পুরোপুরি কোটাটাকে তুলে দাও। যারা 18 সালে আন্দোলন করেছিলেন তারাও বলেননি, এখন যারা 24 সালে আন্দোলনটা করছেন তারাও কিন্তু এটা বলেননি। তারা বলেছেন কি, একটা যৌক্তিক, রেশনাল, আমাদের মতন সমাজের জন্য উপযুক্ত হয় আলাপ আলোচনা করে। তারা বলেছেন একটা কমিশন গঠন করে এ ব্যাপারে একটা যৌক্তিক আলাপ আলোচনা করে একটা গ্রহণযোগ্য একটা কোটা ব্যবস্থা রেখে তারা অবশ্য বলেছিলেন যে তো 5% থাকতে পারে। এটা তো একটা কমিশন করে সমস্ত অংশের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে আলাপ আলোচনা করে এর একটা গ্রহণযোগ্য নিশ্চয়ই সমাধান করা সম্ভব। 2 নম্বর কথা হচ্ছে, আমি পরিষ্কার করে মনে করি এটা একটা রাজনৈতিক বিষয়। এটা কোনো আইন আদালতের বিষয় নয়। এখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল এখানে আছেন, তিনি আমার অনেক পূর্ব পরিচিত, তাকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, কিন্তু এটা প্রধানত একটা রাজনৈতিক বিষয়। 53-54 বছর পরে একটা জাতি রাষ্ট্র কিভাবে তার এই
সরকারি চাকরির ক্ষেত্রে কিভাবে করবে, এটা আইন আদালতের প্রশ্ন না। এটা প্রধানত পুরো দেশকে নিয়ে আমি 10 বছরে 20-50 বছরে আমি কি স্বপ্ন দেখি, আমার মেধার ভিত্তিতে, আমার যোগ্যতার ভিত্তিতে, আমার স্কিলনেসের জায়গাগুলো থেকে আমাদের মতন সমাজ যেখানে 10 বছরে প্রায় আমাকে 20-30 বছরে কাজ করতে হবে, সবচেয়ে মেধাবী, সবচেয়ে যোগ্য, সবচেয়ে চৌকস এবং যারা পরিশ্রমী তাদেরকে কিভাবে আমি যোগ্যতার ভিত্তিতে তুলে আনতে পারি, এটাই হচ্ছে জি। প্রধান বিবেচনা। যখন আসলে বিষয়টি নীতি তারপরে নির্ধারণী পর্যায়ে পৌঁছে গেছে এখন আমি বলেছি তারপরে বিবেচনা নারী বলি, প্রতিবন্ধী বলি, পিছিয়ে পড়া জি। জনগোষ্ঠী বলি। সাইফুল হক, ঠিক আপনার এই প্রশ্নটি আমি একটু জেনারেল কাছে আমাকে করতে একটু বলার চাই। সুযোগ দেন। আমি বলি যে এটা ছাত্রদেরকে যেভাবে হাইকোর্ট দেখানো হচ্ছে, পরোক্ষভাবে আপনি বোঝেন এখানে মাননীয় অ্যাটর্নি জেনারেল আছেন, ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সাম্প্রতিক কালগুলোতে উচ্চ আদালত সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে তারা কোনো রায় তারা দিতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে শুধু ছাত্র তরুণ না, জি। জনগণের বিশাল অংশের আদালতের উপরে আস্থাটা আদালত নিজেরাই নষ্ট করেছেন। সেজন্য বলেছেন আপনার এই আদালতের প্রশ্ন আমি রায়টা একটু যথেষ্ট অ্যাটর্নি নয়। আমি জেনারেলের শেষ কাছে করি, করতে চাই। বাক্যটা শেষ করতে দেন। সরকারের নির্বাহী আদেশ, তারা আলাপ আলোচনা করে যে সরকার দেশ চালাচ্ছেন তারা কি প্রস্তাব তারা দিচ্ছেন, এবং শুধু 1 নম্বর 2 নম্বর গ্রেড না, তারা বলেছেন যে বাকি যে গ্রেডগুলো আছে সমস্ত গ্রেডটা যাতে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে মেধার হয়। ভিত্তিতে জি। হয়, ফলে খুব যৌক্তিক সঙ্গত দাবি যেটা এখন সমগ্র জনগণ গ্রহণ মাননীয় অ্যাটর্নি করেছে। জেনারেল, ফলে আবার এর একটু মধ্যে আপনার কোনো কাছে আসতে উস্কানি, চাই। কোনো ষড়যন্ত্র আবিষ্কার করাটা এখানে ঠিক হবে না আর কি। জি, আলাপ আলোচনার কোনো সুযোগ আসলে এখন থাকে কিনা, পুরো বিষয়টি আসলে রাজনৈতিক বিষয়, আইনি বিষয় নয়, যে অভিযোগ করছিলেন সাইফুল হক, সেই জায়গাটি থেকে এখন আসলে নতুন করে আমাদের ভাববার কোনো সুযোগ আছে কিনা? নির্বাহী আদেশে কিছু করার সুযোগ আছে কিনা মাননীয় জি। অ্যাটর্নি জেনারেল যদি একটু জানান আমাদেরকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি জনাব সাইফুল হক সাহেব, আপনার একটি কথা আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলি যে আপনার এই কথাটা সম্পূর্ণ অসত্য এবং এটা সঠিক নয়, এবং আপনার এই কথাটা আদালতের প্রতি অসম্মান এবং আদালত অবমাননা হবে। আপনি দয়া করে এই সব ধরনের কথা বলবেন না। যেটা আপনি বলছেন রাজনৈতিক ইচ্ছার বিরুদ্ধে আদালত কোনো আদেশ দিতে পারে না, এটা কিন্তু কখনো ব্যতিক্রম বলবেন না। ছাড়া আমি আদালত বলেছি কিন্তু সবসময় অধিকাংশ স্বাধীন। ক্ষেত্রে সাম্প্রতিককালে। আপনার আরেকটা কথা আপনাকে আমি বলছি, আপনি যদি বলতে পারেন কোনো এইভাবে আপনি বলতে পারেন না, এইভাবে আদালতের উপর এই ধরনের আস্পারশন যদি আপনি দেন, সেটা কিন্তু আদালত অবমাননা হবে। আমি কিন্তু পরিষ্কার করে বলছি আপনাকে। আর একটা কথা বলি যে কোনোভাবেই নির্বাহী কর্তৃপক্ষ এখন আদালতে বিচারাধীন বিষয়ে কোনো আদেশ দিতে পারবে না। অর্থাৎ এই এখন মুহূর্তে- আদালত যখন এটা নিষ্পত্তি হবে, পরবর্তী আদালতের সেই নির্দেশনা দেখে যে কোনো আদেশ দিতে পারবেন। আদালত যদি বলে আপনারা নতুন করে জারি করতে পারেন, নির্বাহী আদেশের মাধ্যমে আপনারা জারি করতে পারবেন, আইন করে জারি করতে পারবেন, কোটা করতে পারেন, প্রচলন করতে পারবেন, সেটা পারবে। কিন্তু বর্তমানে আর সম্ভাবনা নাই, কারণ এখন তো কোটা পদ্ধতিটা বাতিল করে দেওয়া হয়েছে। আমি বলতে চাচ্ছি যে কোটা পদ্ধতি বাতিল করার পরে কি কারণে ওনারা আন্দোলন করবেন? আদালত যখন একটা আদেশ দিয়ে আজকে কোটা পদ্ধতিটা, যে হাইকোর্ট যেটাকে রেস্টোর করেছিল কোটা পদ্ধতি, সেটাকে তো আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বন্ধ করে দিয়ে এলো, বললো এটা কার্যকর না। তারপরে ওনারা কেন ছাত্ররা এই আন্দোলন করছেন? এটা কি কারো উস্কানিতে করছেন? ওনারা যদি আইন না বুঝেন, অন্যদের তো উচিত হচ্ছে ওদের আইন বুঝিয়ে বলা। তারপরে যদি ওনারা করেন, সেটা তো সম্পূর্ণভাবে বেআইনি হবে। আচ্ছা, এই ছাত্রদের এই কার্যকলাপ তো বেআইনি হবে। তো এই ছাত্ররা তো ওই বুঝতে পারছে না, তাদেরকে তো বুঝিয়ে বলা উচিত প্রত্যেক মানুষ, প্রত্যেক নাগরিকের। জি, এখন কি ছাত্রছাত্রীদের সাথে আসলে আলোচনার কোনো সুযোগ আছে এখানে কিনা? যদি আমরা বলি আদালতে, বলেন এই মুহূর্তে আসলে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সাথে যারা আন্দোলন করছেন তাদের সাথে কোনো আলোচনার সুযোগ কি আছে? দেখেন, আন্দোলনের আদালতের আপনারা আজকে যদি আদেশটা দেখেন, ওইখানে আদালত বলছে ছাত্র যদি কিছু বলতে চায় তারা আদালতে আসতে পারবে। সুযোগ তারা আছে। হয় নিজেরা আসবে অথবা তারা আইনজীবীর মাধ্যমে আদালতে এসে তাদের সম্পূর্ণ বক্তব্য তুলে ধরতে পারবে। আদালত ওদের জন্য রাস্তা খুলে দিয়েছেন। জি, তা আদালতে তারা ন্যায় আসে যদি বলে যে না আমরা রাজপথে, আপনারা পৃথিবীতে আদালতের আদেশ কি রাজপথ দিয়ে আপনি মীমাংসা করতে পারবেন? কোন সংগ্রাম, আজকে মাননীয় প্রধান বিচারপতি বলছেন, আজকে উনি বলে আজকে বলি নাই, আমি এর আগেও এটা বলছি যে কোনো কিছু আদালতের আদেশকে কোনোভাবেই আপনারা রাজপথ দিয়ে কিছু করতে পারবেন না। আন্দোলন সংগ্রাম করে আদালতের আদেশকে কিছু করতে পারবেন না। আপনাদেরকে আদালতে আসতে হবে, আপনাদের বক্তব্য রাখতে হবে, যত কিছু বলার আদালতের মাধ্যমে বলতে হবে। তখন আদালত আপনাদের বক্তব্যগুলো বিবেচনা করবে, পরবর্তীতে আদালত স্বীয় বিবেচনায় আদেশ প্রদান করবে।
জি নিশ্চয়ই, অর্থাৎ আবার ছোট্ট একটা প্রশ্ন জি। ছিল মাননীয় অ্যাটর্নি জেনারেল, সেটি হচ্ছে যে পূর্ণাঙ্গ রায় মানে আজকের যে বলেন, মানে please। আদেশটি হলো সেটার পূর্ণাঙ্গটা অনেকে বলছেন যে একটু অপেক্ষা করা, যে কালকে বা পরশু বা এটা হয়তো পূর্ণাঙ্গটা পাওয়া যেতে পারে। না এটা হচ্ছে যে শুনেন, এটা ইন্টারিম অর্ডার বলে, এটা আমরা মিসেলিনিয়াস পিটিশন ফাইল করেছি। জি। আমরা যখন এই হাইকোর্টের আদেশটা পুরোটা পাবো তখন আমরা রেগুলার পিটিশন ফাইল করবো, সেই রেগুলার পিটিশনের উপরে পূর্ণাঙ্গ শুনানি হবে। সেই শুনানিতে যদি ছাত্ররা মনে করে তাদের বক্তব্য আছে, তারা অবশ্যই যেতে পারবে আদালতে। আদালত এটা ওনাদের যে 3টা নির্দেশনা দিয়েছেন, সেই 3 নম্বর নির্দেশনা বলেছেন যদি তাদের কোনো কিছু বলার থাকে তারা নিজেরা যেতে বলতে পারবে, অথবা আদেশ আদালতে তারা আইনজীবীর মাধ্যমে বলতে পারবে, তাদের বক্তব্যটা তুলে ধরতে পারবে আদালতের কাছে। সেই পর্যন্ত ছাত্রদের জন্য আসলে ছাত্রদের এখনো অপেক্ষা সুযোগ করা আছে। উচিত, সেই পর্যন্ত ছাত্রদের অপেক্ষা করা উচিত। অবশ্যই আমি কিন্তু প্রথম থেকে বলছি ছাত্রদের তো অবশ্যই ধৈর্য ধরতে হবে। আমি- এবং দেখেন না আদালত কি, আদালত তো আজকে এই আদেশ দিয়েছেন, আদালত তো 1 মাস পরে আবার শুনানি হবে, আপনারা সেখানে আসেন দেখেন। আচ্ছা, এবং আদালত যদি সাইফুল হক, আপনার তখন প্রশ্ন বলে যে নিয়ে না, আমরা আপনি বিরতিতে নির্বাহী যাব। বিভাগে এই আদেশ না আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাই, ধরুন আদালত যদি বলে নির্বাহী গ্রেডের বিভাগ কোনো আদেশ প্রদান করতে হবে, তখন অবশ্যই নির্বাহী বিভাগ এটা করবে। আমি বলছি যে ছাত্ররা তো শুধু 1 নম্বর 2 নম্বর গ্রেডের প্রশ্নটা তোলেনি, সমগ্র সরকারি যতগুলো গ্রেড আছে তারা বলছেন প্রত্যেকটা গ্রেডেই তার এই মেধা এবং যোগ্যতার জায়গা থেকে প্রত্যেকটা গ্রেডের এই মানে এটাকে ঠিক করা দরকার। কিন্তু বিদ্যমান যেটা সেটা 1 নম্বর এবং 2 নম্বর গ্রেড আপনাকে নিয়ে একটা কথা বলি, আপনি মূলত যদি আলোচনা। আপনি হ্যাঁ, এটা অবশ্যই, এটা তো গ্রেড মানে কোন গ্রেডে হবে না হবে এটা সরকারের এটা বিষয়টা হচ্ছে যে সরকারের এটা পলিসি, জি নীতি নির্ধারণী জায়গা থেকে আসছে। সরকার নিচ্ছে। জি সেই ক্ষেত্রে 2018 সালে যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেটা হাইকোর্ট বিভাগ বাতিল করে দিয়েছে। না, ধরুন আপনি তো আমাদের সরকারের যখন রাষ্ট্রের যখন আপনি আইনজীবী, তখন তো নিশ্চয়ই তখন তো শুধু আপনি জি। তার মানে সমগ্র জনগণের পক্ষে যে ছাত্ররা যে তাই তো আমি সেটা তারা যে করছি। দাবিটা, তারা শুধু 1 নম্বর 2 নম্বর বলেন গ্রেড আপনি। না, সমগ্র যে সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যটা যেটা চলছে, সেই বৈষম্যের ব্যাপারে আপনি দেশের প্রধান আইনজীবী হিসাবে সেখানে আপনি সেই ভূমিকাটা আপনার নেতৃত্বে পালিত হচ্ছে কিনা, সেটা নাগরিক হিসেবে তো এটা নিশ্চয়ই আমি জানতে চাইবো। জি ঠিক এই জায়গাটিতে আমরা আসবো, আমাদের একটি বিরতির আপনাকে সময় হয়েছে। জি বলুন। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আপনি যদি এটা না দেখেন, আমি তো সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে ওনাদের যে আদেশটি হয়েছিল সেই আদেশের বিরুদ্ধে আমি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছি, আপিল বিভাগে গিয়েছিলাম, চেম্বার জজে গিয়েছি। তাহলে কি আপনি মনে করেন না যে আমি দায়িত্ব পালন করছি না? না, আমি আপনার দায়িত্ব পালন করছেন তা বলিনি, যদি আপনি বলেছি যে বিরোধিতা সমগ্র থাকে, যদি বিরোধিতা সমগ্র করেন, যতগুলো বিরোধিতা গ্রেড থাকলে আছে যদি বলেন যে সবগুলো সরকারের আপনাদের বিবেচনা প্রতিনিধিত্ব হয়, আমি সেটা বলি আপনি বলেন। বলেছি কিন্তু যতগুলো গ্রেড আছে এটা সত্যের সবগুলো অভাব বিবেচনার হবে। মধ্যে নিয়ে আসছেন আচ্ছা, কিনা। আমি একটা প্রশ্ন করি সাইফুল ভাই আপনাকে, আপনার মনে হচ্ছে বৈষম্য হ্যাঁ অবশ্যই 53 বছর পর এসে আপনার মনে হচ্ছে, এর আগে মনে হয়নি আপনার? 53 বছর কেন হবে? স্বাধীনতা 53 বছর পরে? 18 সালে ছাত্ররা 18 তাহলে তার মানে হতো 18 সালে ছাত্ররা যখন তাহলে আন্দোলন তার আগে- করেছে তখনও তার মানে বৈষম্য হবে কেন? তখনও- রাষ্ট্র যখন এই ব্যবস্থা নিয়েছিল সংবিধানে যে বিষয়গুলো নিয়েছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে, তখন মুক্তিযোদ্ধারা কারা ছিল? মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য করেছিল। সেটিকে আপনার কাছে বৈষম্য মনে হচ্ছে? সেটা প্রশ্ন, কিন্তু না, আপনারা এই ধরনের কথা বলেই তো ছাত্রদের উস্কে দিচ্ছেন। এখন কোথা থেকে আসছে? This is not fair. যখন ছেলের পরে আপনি তো সংবিধান তখন বলছেন যে 72 এর সংবিধান তাহলে বৈষম্যের ছেলে যখন আসছে তার মানে 72 এর সংবিধান বৈষম্যের সংবিধান ছিল। আর বাবা ওইটা একটা বিশেষ বাস্তবতা। আপনারা কথা বলার প্রেক্ষিতে কি যে বলেন, মুক্তিযোদ্ধা তারা কোটার জন্য তার মুক্তিযুদ্ধ করেনি। আমি যে মুক্তিযুদ্ধ গেছি, আমি নিশ্চয়ই আমার মুক্তিযুদ্ধ কোটার জন্য যাইনি, আমি নিশ্চয়ই আমার সন্তান হিসেবে কোটার জন্য যাইনি। এটা রাষ্ট্র আমাকে সম্মান দিয়েছে, সাইফুল ভাই আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন মুক্তিযোদ্ধারা ওই সময় মনে করেনি যে তারা কোটা পাবে, তারা ভাতা পাবে। আসলে কেউ তারা করেনি, কিন্তু অবশ্যই যেটি বলেছেন আইনি বিষয়ে আসলে রাজপথে সমাধান হওয়ার সুযোগ কতটা থাকে, তারা সেই এখানে বিষয়টা আমাদের বিরতিতে যেতে হবে। আপনি বললেন বৈষম্যের, এই যে বৈষম্যের নীতি এখনো কোটা বিরতি নিয়ে ফিরছি, দেশের সাথে থেকে বিরতি নিয়ে ফিরছি, দর্শক সাথেই থাকুন। বিরতি পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে। অ্যাডভোকেট এম এ আমিনুদ্দিন, আপনার কাছে শুরুতে একটু আসতে চাই আবারও। এই যে আমরা শিরোনামে বলছিলাম কেমন আছে আসলে বাংলাদেশ, আমরা কেমন আছি বাংলাদেশে, এই যে আসলে আমরা আন্দোলন দেখছি কিংবা একের পর এক দুর্নীতির খবর বেরিয়ে আসছে, সবকিছু মিলিয়ে আসলে কেমন আছি আমরা? আপনি অ্যাটর্নি জেনারেল হিসেবে কেমন আছেন? জি ধন্যবাদ। প্রথমে আমি একটা জিনিস আপনাকে ঠিক করে দিচ্ছি, আমার নাম কিন্তু এম এ আমিনুদ্দিন না, আমার হচ্ছে এ এম আমিনুদ্দিন, আবু মোহাম্মদ আমিনুদ্দিন। জি দুঃখিত অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন, আপনি বলুন। যেটা বলছেন যে আমরা যে আজকে যে
দীপ আজাদ সাহেব যেটা একটু আগে বলছিলেন না, যে দেখেন প্রতিটি নাগরিকের কিন্তু স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে, অন্যকে বাধা দেওয়ার অধিকার নাই। আপনি আপনার রাজনৈতিক কর্মসূচি, আপনার যে কোনো কর্মসূচি পালন করতে পারেন, কিন্তু সেটা অন্যের জন্য দুর্ভোগের কারণ না হয়। অন্যকে আপনি বাধা দিলে সেটা কিন্তু বেআইনি হবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো নাই আমাদের যে নাগরিকরা, তারা আজকে দুর্ভোগের শিকার হচ্ছেন, তারা হাসপাতাল যেতে পারছেন না, তারা তাদের চাকরি ক্ষেত্রে অফিসে আসতে পারছেন না, তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই আমাদের এই ছাত্রদের এই ধরনের আন্দোলনের কারণে। আমি ছাত্রদেরকে আবারও বলছি আপনাদের মাধ্যমে, এবং আমি সকলকে অনুরোধ করব আপনারা ওদের বোঝান, কারণ এখন ওনারা যদি এরপরে আন্দোলন চালান তো সেটা কিন্তু আইনের ব্যত্যয় হবে, এবং এখানে প্রচলিত আইন আছে, তখন কিন্তু সেই প্রচলিত আইন কিন্তু মেনে চলতে হবে সকলের জন্যই। অবশ্যই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার দুর্নীতিবাজদেরকে ধরাটা সবসময়, দুর্নীতিবাজদের ধরাটা হচ্ছে যে সমাজের দায়িত্ব, এবং দুদক আছে স্বাধীনভাবে তারা কাজ করছে, তারা কিন্তু সবগুলো দুর্নীতিকে উন্মোচিত করার চেষ্টা করছে, এবং সেই দুর্নীতির খবর যেখান থেকে আসুক না কেন, যেভাবে আসুক, সেটা কিন্তু দুদক তখন তাকে অ্যাড্রেস করে, এবং দুদক সেটাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আদালতের বিচারের সম্মুখীন করে। যে বিষয়গুলো আসছে আপনারা সাংবাদিকরা তুলে ধরছেন বিভিন্ন গণমাধ্যমে, তার ফলে কিন্তু এগুলো আমাদের যে দুর্নীতি দমন কমিশন বা তারা এটা তদন্ত করছে, এবং তারা কিন্তু প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছে। জি, সেই পদক্ষেপের পরেও আসলে আমরা দেখছি যে একের পর এক দুর্নীতির খবর বেরিয়ে আসছে। দীপ আজাদ, এই যে যেটি বলছিলেন মাননীয় অ্যাটর্নি জেনারেল, কিছু বিষয় থাকে যেগুলো আসলে আইনের উপর কিংবা আদালতের উপরে আসলে ছেড়ে দিতে হয়, সেগুলো যদি আমরা আসলে রাজনৈতিকভাবে কিংবা রাজপথে এনে সমাধান করার চেষ্টা করি, সেই সমাধান আদৌ কি হয় কিনা? না, একটা হচ্ছে যে মানে যদি একটা বলেন সেটিতে খুবই একজন মানে মধ্যবয়সী মানুষ হিসেবে আমিও আপনার মনে করি যে ছাত্র যে কর্মসূচি, যে মানে ছাত্র যে চাওয়া, এটি খুব স্বাভাবিক। দীর্ঘ ক্ষোভের, দীর্ঘ ইসের কারণ এই কোটা সুবিধা নিয়ে আমরা কেন আপনার পাকিস্তান থেকে বাংলাদেশে, লাল সবুজের বাংলাদেশে আসলাম, তখন আপনার পশ্চিম পাকিস্তানিদের আপনার কোটা ছিল 95, 98, কোনো ক্ষেত্রে আপনার এমন অবস্থা ছিল আপনার। আমরা কিন্তু দীর্ঘ বৈষম্যের শিকার হয়েই কিন্তু আপনার লাল সবুজের বাংলাদেশ আপনার গড়ে তোলার ক্ষেত্রে বঙ্গবন্ধুর সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছে, দেশ স্বাধীন করেছে, 30 লক্ষ আমাদের শহীদ হয়েছেন মানুষ। সব কিছু অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই দেশ, সেই দেশে এসে যখন 56% কোটা থাকে, তখন মানে স্বাভাবিকভাবে যারা পরিশ্রম করেন, যারা দীর্ঘ খেটে খাওয়া, স্বাভাবিক সেই দেশটার এখন বয়সটা কিন্তু দেশটার বয়স 52 বছর। সে সময় 2018 সালে কিন্তু বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেই অনুধাবন করেই কিন্তু সেই কোটা কিন্তু বাতিল করেছিলেন। যখন আদালতের রায় আপনার ফিরে আসলো, সেটি কিন্তু আবার আদালতের মাধ্যমেই কিন্তু আপনাকে এটাকে ঠিক করতে হবে, এটা কিন্তু অন্যভাবে ঠিক করা হবে না। ঠিক আছে, তারা রাজপথে নেমেছেন, তারা রাজপথে নেমে আপনারা চাপ সৃষ্টি করেছেন, এবং তাদের চাওয়াটা কিন্তু আপনার আদালত বুঝেছে, তাদের চাওয়াটা কিন্তু আপনার সরকার বুঝেছে, যার ফলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা কিন্তু রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্র কিন্তু হচ্ছে জনগণ, সেই জনগণের পক্ষে, সেই ছাত্রদের পক্ষে কিন্তু কথা বলেছেন আদালতে। উচ্চ আদালতে কথা বলার পরেই কিন্তু আপনার উচ্চ আদালত বিষয়টি বুঝেছে, এবং সেটি কিন্তু আপনার একটা স্থিতি অবস্থা জারি করেছেন, এবং সেখানে দেশের প্রধান মানে বিচারপতি তিনি আপনার ছাত্রদেরকে বলেছেন যে তোমরা এখন ক্লাসে ফিরে যাও। এটি কিন্তু আপনার রায়ের বাইরের কথা, কিন্তু এটি কিন্তু আমরা বলি অনেক সময় পর্যবেক্ষণ বা এই ধরনের কথা বলি আপনার, এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। দেশের প্রধান বিচারপতি তিনি বলেছেন ছাত্ররা তোমরা এখন ফিরে যাও, তার মানে হচ্ছে এটা একটা মেসেজ। কিন্তু মেসেজ কি? এই মেসেজ হচ্ছে তাদের প্রতি কিন্তু মানে সহানুভূতির বা তাদের প্রতি কিন্তু পজিটিভ, ইতিবাচক কিন্তু মেসেজ। কিন্তু ছাত্ররা কিন্তু যদি এটা না বোঝে, ছাত্রদের বোঝানো কিন্তু সাইফুল ভাইয়ের যেমন দায়িত্ব, আমার দায়িত্ব, নাজমাপার দায়িত্ব, আপনার এবং আমাদের সবার যারা শুনছেন, ছাত্রদের বোঝানোর দায়িত্ব যে তোমাদের প্রতি কিন্তু এখন মানে আপিল সর্বোচ্চ আদালত সর্বোচ্চ মানে আইন মানে যিনি দেখেন আমাদের প্রধান বিচারপতি, তিনি তোমাদের প্রতি সহানুভূতিশীল, আমাদের প্রধান আইন কর্মকর্তা তিনি সহানুভূতিশীল, আমাদের রাষ্ট্র তোমাদের প্রতি সহানুভূতিশীল, আমরা তোমাদের প্রতি সহানুভূতি, কারণ তোমাদের দাবিটা অযৌক্তিক নয়। কিন্তু এরপরে আসলে ছাত্ররা যখন আন্দোলন করছেন, বেগম নাজমা আক্তার এমপি, আপনার কাছে একটু প্রশ্নটি রাখতে চাই। সরকার দলীয় সংসদ সদস্য আপনি, অর্থাৎ সরকারের উপর সব বিষয় নিয়ে অনেক ধরনের চাপ থাকে। ছাত্রদের এই আন্দোলন যদি আসলে আরো দীর্ঘায়িত হয়, তাহলে সরকারের উপর চাপও কি বাড়ছে? দেখেন, আরো দীর্ঘায়িত হওয়ার সুযোগ নেই, কারণ ছাত্রদেরকে বুঝতে হবে, এবং যারা এর পিছনে এখন ইন্ধন দিচ্ছেন, এখন যারা ইন্ধন দেবেন তাদেরকে বোঝাতে হবে। এখন যে মানে আমাদের দেশটা এখন যদি ওরা ইচ্ছা করে মানে কারো পরামর্শে বা ইন্ধনে যদি বলে যে না, সুপ্রিম কোর্টের আদেশ বা প্রধান বিচারপতির যে আদেশ দিয়েছেন সেটা না মানলে কোনো ক্ষতি নেই, তাহলে তাদেরকে ভুল বোঝানো হবে। আমার মনে হয় তাদের যে আন্দোলন
তাদের তারা পুরাটাই যৌক্তিক। আমরা হয়তো বলছি যে এখন ঠিক আছে, তারা যেটা বলছে এর কিছু অংশ সংস্কার করে আবার এটাকে একটা কমিশন গঠনের মাধ্যমে করা যাবে, কিন্তু সেটা এখন তো নির্বাহী বিভাগ কিছু করতে পারবে না। যেখানে মাননীয় আদালত একটা সিদ্ধান্ত দিয়েছেন 1 মাস, আপনারা শুনেছেন অ্যাটর্নি জেনারেলের মুখে যে 1 মাস পরে এটা পূর্ণাঙ্গ শুনানি হবে। সেই শুনানিতে অপেক্ষা করতেই তারা একটা হবে। পার্ট শুনানি হবে। এখন এখানে রাষ্ট্র তাদের প্রতি সহানুভূতিশীল, সংবেদনশীল, সরকার তাদের পক্ষে লড়ছে, তাদের পক্ষে কিন্তু সরকার লড়ছে। এই জিনিসটা তারা বুঝতে পারছে কিনা জানি না, এই জিনিসটা কেউ তাদেরকে বোঝাচ্ছে কিনা। সাইফুল হক, এই সরকার বিষয়টি তাদের আসলে পক্ষে তাদেরকে কেউ লড়ছে। বোঝাচ্ছে না, এখন সরকার তো যদি তাদের পক্ষেই সরকারের লড়ছে। বিপক্ষে, সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা রাজপথ দখল করে, তারা জনদুর্ভোগ সৃষ্টি করে, এরপরে যদি কোনো সময়ে তাদের মধ্য থেকে কেউ উস্কানি, হয়তো যারা আন্দোলন করছে তারা কেউ করলো না, তাদের মধ্যে কেউ ঢুকে গিয়ে যদি গাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন দেয়, ছাত্রদেরকে তখন তো আইন প্রয়োগকারী সংস্থা বসে থাকবে না। আইন প্রয়োগকারী সংস্থা তখন কি, তার দায়িত্ব কি হবে? তো এই জন্য আমরা বলছি যে ছাত্ররা, আপনারা যারা দাবি নিয়ে আন্দোলন করেছেন, আপনাদের প্রতি ধৈর্য ধরার সহানুভূতি, আমরা সহানুভূতিশীল। আপনারা এখন ঘরে ফিরে যান। আগামী দিনে দেখেন 1 মাস পরে যে আদেশ হবে তার বিরুদ্ধে যদি আপনাদের কোনো কথা থাকে তখন আপনারা সরকারের সাথে আলাপ এই করতে আন্দোলনকে আসলে আমরা কোনো বাজে পরিস্থিতির দিকে যেতে দিচ্ছি কিনা? 2-3টা বিষয়। প্রথমত যে আমাদের ছাত্ররা, আমি দেখলাম যে আজকে আমি দুপুরবেলা দেখছিলাম এই উচ্চ আদালতের এই রায়টার পরে 2-3 জন বলছিলেন যে আমরা ওদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা একটা দিয়েছে। 2-3 জন দেখলাম যে বলছিলেন যে আমরা পুরো আদেশটাকে আমরা দেখব, এটা নিয়ে আমরা পর্যালোচনা করব, আমরা আলোচনা করব, পরবর্তী করণীয়টা। এরপরে আমি দেখলাম যে আগামীকাল কিন্তু তাদের অবরোধটা সকাল থেকে না, বিকাল 3:30। কালকে দেখলাম 3:30 থেকে। তো মাঝখানে শুক্রবার আছে, শনিবার আছে। আমার মনে হয় যে যারা আন্দোলনটা করছেন তারা হয়তো সমগ্র পরিস্থিতিটা নিয়ে তারা হয়তো নিশ্চয়ই কালকের কর্মসূচির পরে, আমার এটা অনুমান করছি, ধারণা করি তারা নিশ্চয়ই বসবেন, কথাবার্তা বলবেন। তারা নিশ্চয়ই এটা আগামী উচ্চ আদালতে যদি 1 মাস পরে যদি এটা শুনানি হয়, তাহলে আগামী মানে এই 1 মাস তারা রাজপথে এরকম অবরোধ রাখবেন। আর ঠিক এটা হতে পারে। সেটি সম্ভব নয়। আমার মনে হয় শেষ করি আমার মনে হয় তারা এটা বিবেচনা করবেন। আগামী 1 মাস তারা কি ধরনের কর্মসূচি নেবেন, জনমতকে কিভাবে তারা তাদের অনুকূলে আনবেন, নিশ্চয়ই তারা এই ব্যাপারে আলোচনা করবেন। এই জায়গাটি আমি একটু জানতে চাই, মাননীয় অ্যাটর্নি জেনারেল, একটু আপনার কাছে আসতে চাই আবারও। আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে, একটু শেষ সময় আপনার কাছে জানতে চাই কি হতে যাচ্ছে আসলে আগামীকালকে যখন আবারও আমরা এই আন্দোলন দেখব, এরপরে আসলে ছাত্রদের সাথে আইনজীবীদের কিংবা আইনের মাধ্যমে ছাত্রদের বসার কোনো সুযোগ আছে কিনা, নাকি আসলে তাদের এই আন্দোলন থেকে বেরিয়েই আসতে হবে? না দেখেন, আমি আপনাকে কথা বলি, আমাদের আইনজীবীদের বা আদালতের তো বসার কোনো সুযোগ নেই। ওনারা যদি মনে করেন যে আদালত যে কথাটা বলছে, ওনারা যদি মনে করেন যে এই ওনাদের বক্তব্য আছে এই বিষয়ে, সেই বক্তব্য ওনারা নিজেরই এসে রাখতে পারেন, অথবা কোনো আইনজীবীকে ওনারা নিয়োগ করতে পারেন। সেই আইনজীবীর সাথে ওনারা বসবেন, কথা বলবেন, এবং সেই আইনজীবীকে ওনারা যেইভাবে বলবেন উনি হয়তো সেইগুলো আদালতে তুলে ধরবেন, এবং আদালত ওনাদের সম্পূর্ণ বক্তব্যটা শুনবেন। শুধুমাত্র আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য অথবা রিট পিটিশনের বক্তব্য তা না, ওনাদের বক্তব্যটা শুনবেন। যদি ওনারা বলতে চান তো সবার বক্তব্য শুনে আদালত তাদের নিজস্ব মতামত দিবেন, আদালত তখন রায় দিবেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আপনার কবে নাগাদ প্রকাশ হতে পারে, এরকম কোনো আপনি প্রধান আইন কর্মকর্তা হিসেবে কিছু আমাদের সাথে জানাতে পারেন? আশা করছি তো 1-2 সপ্তাহের ভিতরে মানে এটা পেয়ে যাবো আমরা। আচ্ছা, সময় লাগে, লিখতে হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি পেলেই আসলে মানে জানা যাবে যে শুধু মুক্তিযোদ্ধা কোটাই বহাল করতে বলেছেন নাকি অন্যান্য কোটা বহাল করতে বলেছেন, সবকিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আমরা বুঝতে পারবো, তারপর আমরা সেইটা নিয়ে আমরা আমাদের পিটিশনটা রেডি করে আমরা আদালতের কাছে উপস্থাপন করব। জি, অর্থাৎ মাননীয় অ্যাটর্নি জেনারেল, একদম শেষ মুহূর্তে একটু জানতে চাই, কি আপনারা বলছেন না জি, ছাত্রদের উদ্দেশ্যে যদি আসলে আপনার এই মুহূর্তে কিছু বলার থাকে? আদালত কিন্তু তা না, আদালত কিন্তু এখানে আমরা যে কথাগুলো বলছি আজকে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে চলমান কতগুলো পরীক্ষা আছে, যেমন আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে, সেইখানে তো কোনো কোটা নাই আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে। সেই ক্ষেত্রে যদি আজকে যে এই যে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে কোটাটা যে আবার পুনঃপ্রবর্তন হলো, তো এই পরীক্ষাটা কি হবে, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। তখন আদালত এই স্থগিত, যে আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশটা দিয়েছেন। জি, মাননীয় অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন, একদম শেষ প্রশ্নটি করতে চাই আপনার কাছে, যে ছাত্ররা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি আপনাদের মাধ্যমে আমি তাদেরকে অনুরোধ করব, আমি যে তাদের যে দাবি ছিল সেই দাবিটা মিটে, যে এখন আপাতত এই দাবিটা তাদের নাই, তাদের দাবিটা পূরণ হয়েছে,
সেই ক্ষেত্রে তাদের আন্দোলন করার কোনো কারণ নাই, কোনো যৌক্তিক কারণ নাই। তো যৌক্তিক কারণ না থাকার কারণে তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেন এই আন্দোলন থেকে সরে আসেন, তারা যেন দুর্ভোগের সৃষ্টি না করেন, কারণ দুর্ভোগ সৃষ্টি করলে এবং আদালতের আদেশের পরবর্তীতেও তারা যদি চালিয়ে যান তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আইন আছে, সেই আইন তখন কিন্তু তারা আইনের পথেই চলবে, সেটা কারোর জন্য ভালো হবে না। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো, আমি ছাত্রদেরকে বোঝানোর জন্য, ছাত্রদের বোঝান তাদেরকে, তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আদালতের মাধ্যমে আজকে এখন পর্যন্ত তাদের উদ্দেশ্যটা ফুলফিল হয়ে গেছে। সেই ক্ষেত্রে তাদের এখন আর কোনোভাবেই এই ধরনের আন্দোলন করা তাদের জন্য উচিত হবে না, অনুচিত এখন তাদের আন্দোলনটা। জি, মাননীয় অ্যাটর্নি জেনারেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে প্রায় 40 মিনিটের মতন সময় দিয়েছেন, যদিও আমরা আসলে আপনাকে শেষ পর্যন্ত পাওয়ার প্রত্যাশা করছিলাম, তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার সহ আলোচকদেরকে, আপনাদের দর্শকদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। জি, দর্শক, দেশ সাম্প্রতিক একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। কেমন আছেন বাংলাদেশ, এই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করছিলাম আমরা। সাইফুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সবকিছু মিলে কোটা আন্দোলন থেকে শুরু করে আসলে দুর্নীতি থেকে শুরু করে সবকিছু মিলে এই মুহূর্তে আসলে আমরা যে পরিস্থিতি আছি, সেই পরিস্থিতিতে আপনার প্রত্যাশা কি বাংলাদেশকে ঘিরে? আবার প্রত্যাশা পুরোটা আসলে দেশটা চলছে না, মানে আমরা উপযুক্তভাবে চালাতে পারছি না। জনদুর্ভোগ, দ্রব্যমূল্যের ক্ষেত্রে বলি, দুর্নীতি দুর্বৃত্তায়নের ভয়াবহ চিত্র প্রতিদিন সকালবেলা উঠলে আপনি যেটা দেখছেন। সরকারকে দায় দিচ্ছেন নাকি আপনি নিজেও দায় নিচ্ছেন? আপনি এটা তো প্রধানত সরকার দায়ী, রাষ্ট্র দায়ী, রাজনৈতিক দলগুলোরও কম বেশি তাদেরও দায় আছে। এই দায় থেকে নিশ্চয়ই কেউ পুরোপুরি অস্বীকার করতে পারবে না। আমরা ৭২-এ যে আমাদের সমঝোতা বোঝাপড়া ছিল, ৫৩-৫৪ সালে এসে ৫৩-৫৪ বছর পরে বাস্তবে অনেক কিছু ধসে পড়েছে। এখন আপনি ভোটের প্রশ্ন বলেন, গণতন্ত্র বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন এবং তার সাথে দুর্নীতি দুর্বৃত্তায়ন, এই যে আমাদের মধ্যে যে বিভাজন, আমাদের মধ্যে প্রতিহিংসার যে রাজনীতি, এটা যদি আরও বেড়ে যায়, আমি প্রায় বলি আফ্রিকান সিনড্রোমের মতন বাংলাদেশকে আমরা একেবারে একটা অনাকাঙ্ক্ষিত একটা বিপর্যয়ের পথে নিয়ে সেই বিপর্যয় থেকে এখন রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল উইজডম দরকার, বিশেষ করে সরকারি দলের। তারা যে হিস্টোরিক্যাল উইজডম দেখাতে না পারেন, তাহলে বড় বিপদ কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে, দেশের জন্য অপেক্ষা করছে। সেই অগ্রযাত্রায় আসলে এখনকার যে দুর্নীতি কিংবা আন্দোলনের ইমেজ, সেই ইমেজে আসলে বাংলাদেশের ইমেজে আমরা উন্নয়নের জায়গাটিতে ফেরত আসতে পারবো কিনা? স্বস্তি অস্বস্তি দুটোই আছে আপনার। স্বস্তি হচ্ছে যে আপনার যে দুর্নীতির কথা বলা হচ্ছিল সেই দুর্নীতির ধরা শুরু হয়েছে, এটি হচ্ছে স্বস্তি। আর অস্বস্তি হচ্ছে যে এই পরিমাণ দুর্নীতি, এটা কিন্তু একদিনের দুর্নীতি না। আপনি যদি বলেন যে গত ৫ বছরের দুর্নীতি, এটা ১০ বছরের দুর্নীতি, এটা কিন্তু না। কিন্তু মানুষের জন্মের পর থেকেই আপনার এটা মানেই আছে। ক্রমান্বয়ে আপনার আমাদের মানে আমরা বড় হচ্ছি, দুর্নীতিও বড় হচ্ছে একই সাথে। সেই জায়গাতে হচ্ছে যে ফিরে তো আমাদেরকে আসতেই হবে, কারণ বাংলাদেশ কিন্তু স্বাভাবিক আর 10টি দেশের মতন না। এই দেশ কিন্তু আপনার মানে কোনো ফু দিয়ে আপনার মানে স্বাধীন হয়নি বা কারো দয়ায় আপনার স্বাধীন হয়নি। এই দেশকে স্বাধীন করতে কিন্তু এই দেশের মানে কৃষক শ্রমিক জনতার কিন্তু রক্ত দিতে হয়েছে। আপনার আমার পিতা, আপনার আমার ভাই, আপনার আমার বোন, সবারই আপনার কম বেশি আপনার এখানে মানে তাদের আত্মত্যাগ আছে। সেই জায়গাতে এই দেশকে কিন্তু ফিরতেই হবে। ফিরবে হয়তো কতদিনে ফিরবে, কতজনের রক্ত ঝরে ফিরবে সেটি প্রশ্ন, কিন্তু এদেশ আপনার আবার সেই লাল সবুজের পতাকার মতন মানে খুব সদর্পে সগর্বে ফিরবে। জি, বেগম নাজমা আক্তার, যে প্রত্যাশা আসলে দীপ আজাদ করেছেন সেই প্রশ্নটি করতে চাই। এই উন্নয়নের অগ্রযাত্রায় আসলে যে স্থবিরতা এই মুহূর্তে আমরা দেখছি, সেই স্থবিরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা? কোনো স্থবিরতা নাই তো, এটা একটা আন্দোলন ছিল, এটা একটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা আন্দোলন ছিল, এটাকে স্থবিরতা বলবো না আমি। কয়েকজন দিনের জন্য ছিল, তাদের এখন আদালতে একটা ফয়সালা হয়েছে, তারা এখন ঘরে ফিরে যাবে, এটাই ঠিক। এর মধ্যে যে দুর্ভোগটা হয়েছে, সেই দুর্ভোগের জন্য এখন আমরা কাকে দায়ী করব? আমাদের সন্তানদেরকে আর কতটুকু দায়ী করব? আমরা মনে করি যে তাদের যে দুর্ভোগ হয়েছে সবকিছুই আমরা জাতি হিসেবে মেনে নিতে চাই, কিন্তু তারা এখন ঘরে ফিরে যাক। তারা এখন তাদের লেখাপড়ায় মনোযোগী হোক এবং তারা এটা করুক যে যারা প্রশ্নপত্র ফাঁস করছে তাদের বিরুদ্ধে তারা একটা তাদের বক্তব্য কি সেটা স্পষ্ট করুক। আমার তো মনে হয় যারা প্রশ্নপত্র ফাঁস করেছে, যারা প্রশ্ন চুরি করে পরীক্ষা দিয়ে আজকে মন্ত্রণালয়ে বসে চাকরি করছে কিংবা ক্যাডার সার্ভিসে ঢুকেছে, তাদের আমার দেখা উচিত এবং তারা কারা তাদেরকে সামনে এনে তাদের বিচার করা। ধন্যবাদ বেগম নাজমা আক্তারকে, দীপ আজাদ এবং সাইফুল হক, ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি, এটাই সবচেয়ে ভালো। সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেশ সাম্প্রতিকের সাথে থাকবার জন্য।